স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। ডায়াবেটিসের HbA1c টেস্ট সম্পন্ন করতে খরচ মাত্র 200 টাকা। এই টেস্টটি প্রাইভেট হাসপাতালে করাতে রোগীকে গুনতে হয় 5 থেকে 8 গুণ বেশি হারে 1 থেকে 1,500 টাকা। যদিও সরকারি হাসপাতালে ফি 300 টাকা। 5 থেকে 28 গুণ পর্যন্ত বাড়তি ফি গুনতে হয় হেপাটাইটিস পরীক্ষাতেও। খরচ 100 টাকা হলেও সব ক্যাটাগরির টেস্ট মিলিয়ে প্রাইভেট হাসপাতালের ফি 500 থেকে 2800 টাকা পর্যন্ত। টেস্ট ফি নির্ধারণে কোনো নিয়মনীতি না থাকায় পকেট কাটছে হাসপাতালগুলো, বিপরীতে অসহায় সাধারণ রোগীরা। চিকিৎসা খাতে অসঙ্গতি নিয়ে ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে তৃতীয় পর্ব। সেলিম খানের ছবিতে বাকিটা তুলে ধরছেন ফখরুল ইসলাম। দেশে চিকিৎসা খাতের বাড়তি খরচ মানুষকে করে তুলছে আরও দরিদ্র। একজন রোগীকে সাধারণ থেকে জটিল কোনো রোগের চিকিৎসা করাতে পোহাতে হয় নানান সব টেস্টের ধকল, আর প্রাইভেট হাসপাতালে বাড়তি টেস্ট ফির বোঝায় দিশেহারা রোগীরা। যেখানে যাই সেখানে টাকা, যদি আমার লাগে 2000 টাকা তো আমাকে খরচ করাচ্ছে 5000 টাকা। এদের কাছে জিম্মি আমরা। একই প্যাথোলজিক্যাল মেশিন আর একই রিয়েজেন্টে টেস্ট সারেন দেশের সবগুলো হাসপাতাল, কিন্তু ফিটা হাসপাতাল বেঁধে ভিন্ন ভিন্ন। রোগীদের কাছে কতটা সহনীয় এই ফি, চলুন দেখে আসি সেই চিত্র। HbA1c ডায়াবেটিসের এই টেস্টটি করাতে রিয়েজেন্ট মিলিয়ে সর্বোচ্চ খরচ 200 টাকা। সরকারি হাসপাতালে ফি 300 টাকা হলেও প্রাইভেট মেডিকেলগুলো নিচ্ছে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। হেপাটাইটিস সহ 4 ধরনের রোগের টেস্ট একটি কিটেই খরচ হয় মাত্র 100 টাকা। অথচ সব টেস্ট মিলিয়ে রোগীদের থেকে প্রাইভেট হাসপাতাল নিচ্ছে 500 থেকে 2800 টাকা পর্যন্ত। একটি এক্স-রে করতে সর্বোচ্চ 80 টাকা খরচ হলেও নিচ্ছে 450 থেকে 500 টাকা পর্যন্ত। ব্লাড গ্রুপিং এর খরচ মাত্র 30 টাকা। প্রাইভেট হাসপাতাল নিচ্ছে 250 থেকে 500 টাকা। আল্ট্রাসোনোগ্রাম খরচ মাত্র 100 থেকে 150 টাকা। সরকারি হাসপাতালে 220 টাকা নিলেও প্রাইভেটে নিচ্ছে 1300 থেকে 2500 টাকা পর্যন্ত। এমন বাড়তি ফির জাঁতাকলে থাকা রোগীরা হয়তো জানেনই না কোন টেস্টের আসল খরচ কতটা। এখানে আপনি এক্সরে করবেন 125 টাকা, আপনি পপুলারে যান 525 টাকা নিবে আপনার একটা এক্সরে। সব কিছু এরকম 4 গুণ বেশি। এখন আমরা এগুলা দিতে দিতে আজকে আমরা মনে করেন নিঃশেষ। অ্যাপোলোতে আমার ট্রিটমেন্ট করাইছি, ওখানে 27000 টাকার ট্রিটমেন্ট টেস্ট দিল, আমি 7000 টাকার টেস্টটা করে আনছি। সেম টেস্ট। গরিব মানুষ কি টাকা দিবে না টেস্ট করবে? এই রুগীগুলোরে মানুষের গলা কেটে পয়সা রেখে দিচ্ছে। বলা হয়ে থাকে দেশে প্রাইভেট হাসপাতালগুলোর আয়ের 80% আসে টেস্ট ফি থেকে। তাই অতি মুনাফাভোগী চিকিৎসা ব্যবস্থা থেকে মানুষকে বাঁচাতে টেস্ট ফি নীতিমালা প্রণয়নের দাবি বিশ্লেষকদের। পরীক্ষা নিরীক্ষার যে দামটা রাখা হচ্ছে সেই দামটাও আসলে আমি মনে করি না যে যৌক্তিকভাবে নেওয়া হচ্ছে। ছোট্ট একটা ল্যাবরেটরির থেকে কিভাবে তারা আজকে বিশাল যে হেলথ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছেন। অন্যদিকে 10 ভাগ গরিব রোগীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়ার নীতিমালা থাকলেও তা মানছে না বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কেউ কেউ। যে ফ্রি বেড হিসাবে চিহ্নিত থাকবে, সেখানে তারা ফ্রি চিকিৎসা দিবে, কিন্তু বেশিরভাগ হাসপাতালে আপনার এই বিষয়টা আসলে মেইনটেইন করা হয় না এভাবে। টেস্ট ফি সহনীয় করে হাসপাতালগুলো সঠিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বলেন, পৌর নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী ছিল, দলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। সদ্য সমাপ্ত দেশের 5টি ধাপে 230টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ 185 পৌরসভায় জয়লাভ করে, যেখানে স্বতন্ত্র হিসাবে 32 জায়গায় বিজয়ী হয়, যার অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। যাদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে সরকারের প্রতিমন্ত্রী, এমপি, এমনকি জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধেও। যে বা যারা দলের সিদ্ধান্তের বাইরে যে নির্বাচনে অংশ নিয়েছে এবং বিদ্রোহীদের পক্ষে দলের যেসব নেতাকর্মীরা কাজ করেছে, তাদের ব্যাপারে কঠোর শাস্তি নেওয়া হবে। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে এই বিনা শাস্তিতে আর কেউ পার পাবে না। নির্বাচনে বিদ্রোহী হিসেবে যে নির্বাচন করবে তার জন্য ভবিষ্যতে তার এই মনোনয়ন পাওয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দলের শৃঙ্খলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বলেন, বিগত নির্বাচনে যারা দলের সিদ্ধান্তে মানেননি তারা এবার মনোনয়ন পাবেন না। তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে সর্বোচ্চ সমর্থনকৃত কমপক্ষে 3 জনের নাম পাঠাইতে কেন্দ্রে
এটা রেজিস্ট্রেশন করে ইউনিয়ন কমিটি সই করে দিবে, তারপর উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং জেলার প্রেসিডেন্ট সই করে এটা কেন্দ্রে পাঠাবে। এই প্রার্থীদের মধ্যে থেকে যারা সবচেয়ে জনপ্রিয় যোগ্য ব্যক্তি, এরকম ব্যক্তিদেরকে দলীয় মনোনয়ন বোর্ড এটা মনোনয়ন দেবে। যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে আর কখনো মনোনয়ন দেওয়া হবে না। সম্প্রতি বিএনপির ৭ মার্চ পালন নিয়ে হানিফ জানান, দীর্ঘদিন পর বিএনপির এমন কর্মকাণ্ড কূটকৌশলের অংশ। তারা যে প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই যে ৭ই মার্চের এই দিবসটা পালন করতে চায়, এটা কিন্তু এখনো দেশের মানুষ বিশ্বাস করে না। এই দিবসটা পালনে নতুন করে ঘোষণা দেওয়ার পিছনে কোনো একটা একটা চাল আছে তাদের। বিএনপি নেতাদের করোনার টিকা গোপনে না নিয়ে প্রকাশ্যে নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঢাকা মহানগর বিএনপি। নিজেদের এতদিনকার সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, বর্তমান সরকার বিরোধী দলের ওপর যে দমন নীতি নিয়েছে সেটার জন্য বিএনপি প্রস্তুত ছিল না, যার কারণেই আন্দোলনে ব্যর্থতা এসেছে। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। 14 বছরের বেশি সরকারের বাইরে থাকা দল বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ নানা ইস্যুতেই রাজপথের আন্দোলনে ব্যর্থতার জন্য প্রথমেই আলোচনায় আসে ঢাকা মহানগর বিএনপির নাম। দীর্ঘদিন মহানগরের দায়িত্বে থাকা বিএনপি নেতা মির্জা আব্বাস জানান, রাজনৈতিক এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তারা, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপির কেন্দ্রে থাকা এই অংশ। ঢাকা মহানগরী যখন নাকি আন্দোলন করে, ঢাকা মহানগরী ম্যাক্সিমাম আন্দোলনটা করছে কিন্তু 13-14-তে, 13-14-15-তে, এবং আন্দোলন হচ্ছে, ব্যাপক আন্দোলন হচ্ছে। সেখানে মহানগরী হয়তো সফলতা অর্জন করতে পারে নাই, তবে আন্দোলন হয় নাই কথা বলা যাবে না। আমাদের মধ্যে একটা দুর্বলতা আসছে, এটা অস্বীকার করা যাবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে ওঠার জন্য যে সময়টা আমাদের দরকার, সেই সময়টা যথেষ্ট সময় আমরা পেয়েছি। এখানে ঢাকা মহানগরী এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশের সমগ্র রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতার মত, সরকারের বাইরে থাকা সব দলমত এক হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে মাঠে নামতে। অন্য দলের সঙ্গে কিভাবে আমরা লিয়াজো করব, কিভাবে আমরা কাজ করব, কিভাবে ঐক্যবদ্ধ হব, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের বাইরে যারা আছে এদের সঙ্গে মিশে আমরা একটা কিছু করব, যেখানে এই সরকার সম্ভবত বেশি দিন থাকতে পারবে না। ঢাকার সাবেক এই মেয়র আরো বলেন, বর্তমান মেয়রদের সাথে বসে সমাধান করতে চান নগরের সমস্যারও। 2 মেয়র একসঙ্গে বসবে, আমি কিন্তু উপদেশ দেবো, কাজ করতে বলবো। এরপরে 15 দিন সময় লাগবে। ঢাকা শহরে একটা থাকতে পারবেন, এক ফোঁটা জল পানি থাকবে না। প্রচন্ড বৃষ্টির পরও এক ফোঁটা পানি থাকবে না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবারে অগ্নিঝরা মার্চ। মাত্র 10 মিনিট এর মধ্যেই বর্বর পাকিস্তানি সেনাবাহিনী এয়ারফোর্সের একটি বাসে উঠিয়ে নেয় ঢাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকদের। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে পাঠিয়ে দেয় তেজগাঁও বিমানবন্দরে। বাংলাদেশের বুকে গণহত্যার নামে পাকিস্তান, শুরু হয় অপারেশন সার্চ লাইট। সবাই গেলেও হোটেলেই লুকালেন সাইমন রিং, অ্যান্থনিও ম্যাসকারেনহাস। ব্যারিস্টার মওদুদ আহমেদও ছিলেন রাতে ওই একই হোটেলে। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। Lobby of the Intercontinental Hotel in Dhaka last Thursday night when Pakistan soldiers suddenly hauled down the East Pakistan independent flag outside the hotel and burnt it. When I tried to leave by the hotel front door, they pushed me back at gunpoint. 25 মার্চ কারফিউ জারির আগেই হোটেলের বাইরে যাওয়া যাবে না, এই মর্মে নোটিশটি ঝোলানো হয় ইন্টারকন্টিনেন্টালে। বিবিসির মাইকেল ক্লেটনের মতো আরো 2-1 জনও এরপরও পরিস্থিতি দেখতে বের হতে গিয়েছিলেন। বাইরে তখন পাকিস্তানি ট্যাঙ্কের নল সরাসরি হোটেলের দিকেই তাক করা। ঢাকা ছেড়ে যান ইয়াহিয়া আর ভুট্টো। হোটেলের সবচেয়ে উপরের তলায় উঠে যান মওদুদ আহমদ। তেজগাঁওয়ের দিক থেকে তখন শাহবাগের দিকে এগোচ্ছে সারি সারি ট্যাঙ্ক। রাত 2টা হবে, এয়ারফোর্সের একটা বাস আসলো, এয়ারফোর্সের একজন অফিসার সহ। সে বললো যে সব জার্নালিস্টদেরকে নিচে ডাকলো, ডেকে বললেন যে তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। সাইমন রিং এবং এপির একজন সাংবাদিক, এই দুজনকে আমরা লুকিয়ে রেখেছিলাম।
10th ফ্লোরে। স্বাধীনতার ঘোষণাপত্র আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে শুরু হয় প্রবাসী সরকার। নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধ সংগঠনে পথে পথে মাঠে ঘাটে ছুটতে থাকেন তাজউদ্দিন আহমেদ। তবে মুক্তিযুদ্ধের সময় তখন তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে এবং উনি ছাড়া কিন্তু সরকার গঠন সম্ভবপর হতো না, এবং ভারতের সঙ্গে যে সমঝোতার মাধ্যমে সাহায্য সহযোগিতা পাওয়া এটাও সম্ভব হতো না, এবং মুক্তিযোদ্ধাদের যে ট্রেনিং, মুক্তিবাহিনীর ট্রেনিং। ন্যায়সঙ্গত অধিকারের দাবি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, আর কখনো অমন করে এক হতে পারবে কিনা বাংলাদেশ, এ নিয়ে সংশয় যেমন অভিমানও সমান মওদুদ আহমদের। এই যে আমরা মুক্তিযুদ্ধ করলাম, আজকে তার পরিবর্তে আমরা দেশে কি দেখছি? গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। স্বাধীন দেশের মানুষের জন্য গণতন্ত্র আর ন্যায় বিচার নিশ্চিত করার যুদ্ধও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বলেও আক্ষেপ এই মুক্তিযোদ্ধার। সেই ঐক্য, সেটা তো একটা স্বপ্ন। মুক্তিযুদ্ধ তো একটা এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবারে পশ্চিমবঙ্গ নির্বাচনের খবর। নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। নানা গুঞ্জনের পর আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বড়সড় চমক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে জোড়া ফুলে যাওয়া নিশ্চিত করেছে এক ঝাঁক টলি তারকা। পিছিয়ে নেই শাসক শিবিরও। ভাস্কর সর্দারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। আসছে 27 মার্চ ওপার বাংলা বিধানসভা নির্বাচন। ভোটের মুখে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যোগ দিয়ে বলেন, দিদির হাত শক্ত করে ধরতেই তৃণমূলে তার যুক্ত হওয়া। এই যে দায়িত্বটা যেটা আমাকে দেওয়া হবে, আশীর্বাদ করুন যেন আমি এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি। এর আগে পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মারিয়া, সায়নী ঘোষ, মানালি দে, অভিনেতা কাঞ্চন মল্লিক এবং ক্রিকেটার মনোজ তেওয়ারির মতো তারকারা, বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, সৌরভ দাস, প্রিয়া সেনগুপ্ত, কৌশানী, বাহামণি খ্যাত রনিতা, সপ্তিক, জলনুপুর খ্যাত লাভলি সহ এক ঝাঁক তারকা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। পাল্টা টলি শিবিরকে সঙ্গে নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিজেপিও। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন পায়েল সরকার থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় চলচ্চিত্র শিল্পীরা। পদ্ম পতাকা হাতে তুলেছেন যশ দাশগুপ্ত, হিরণ, বিবি পায়রা খ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অতনু রায়, খড়কুটো ধারাবাহিক খ্যাত কৌশিক রায় ও তৃণমূলে ঘনিষ্ঠ বলে পরিচিত রুদ্রনীল ঘোষ। মানে এগেইনস্টে দাঁড়াতে হবে সেটা পুরোপুরি ডিসাইড করবে আমাদের পার্টি। বলতে চাই যে আমি আমাদের রাজ্যবাসীর জন্য বা আমার দেশের জন্য আমি কিছু করতে চাই। 21 নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শাসক বিরোধী শিবিরে তুঙ্গে ব্যস্ততা। জোর জল্পনা 7 মার্চ কলকাতায় মোদির জনসভায় উপস্থিত থাকতে পারেন সৌরভ গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 236.74 কিলোমিটার 6 লেন মহাসড়ক নির্মাণ কাজ আটকে আছে প্রশাসনিক জটিলতায়। এখন পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারেনি সরকার, তবে নগরীর পাশ দিয়ে বাইপাস সড়কের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর এই বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। রাহাত খানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 236.74 কিলোমিটার 6 লেন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান মহাসড়কের দুই পাশে প্রশস্ত করে 6 লেন মহাসড়ক নির্মাণের জন্য 4 জেলায় মোট 302.7 একর জমি অধিগ্রহণ করবে সড়ক বিভাগ। তবে 2018 সালে জমি অধিগ্রহণের প্রকল্প অনুমোদন হলেও নানা প্রশাসনিক জটিলতায় এখন পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারেনি সরকার। তবে নগরীর পাশ দিয়ে বাইপাস সড়কের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে নানা কর্মসূচিও পালন করেছে তারা। সিএনবি রাস্তা দিয়ে এই 4 লেন চাই না, আমরা বাইপাস দিয়ে 4 লেন চাই। বড় রাস্তা প্রয়োজন, তবে সেটা বাইপাস দিয়ে হওয়া দরকার। সেখানে সেটা বাইপাস মহাসড়ক হিসেবে কার্যকরী হোক, এটাই আমরা চাই। এই সমস্ত বিল্ডিং যদি ভেঙে ফেলা হয় তাহলে সরকার যেরকম ক্ষতিগ্রস্ত হবে তা আমরাও ক্ষতিগ্রস্ত হব।
তবে জনগণের ক্ষতি না করে 6 লেন মহাসড়ক নির্মাণের পক্ষেই কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। যত কম সংখ্যক লোকে ক্ষতিগ্রস্ত করতে সেই চেষ্টাটা অবশ্যই রেলওয়ে মন্ত্রণালয় করবে এবং আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে, মন্ত্রী হিসাবে আমিও চেষ্টা করব। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এখানে যদি হিউজ এই ধরনের রিসেটেলমেন্ট দরকার হয় সেক্ষেত্রে আমরা বাইপাস দিয়ে যাব। ইতিমধ্যে আমাদের বাইপাসে একটা প্রস্তাবনা আছে এবং আমরা এলে প্ল্যান অলরেডি চূড়ান্তের পথে। আশা রাখি শীঘ্রই আমরা এটা সাবমিট করব। বর্তমান মহাসড়কের দুই পাশে 6 লেন মহাসড়ক করার জন্য 2018 সালের 31 অক্টোবর এই প্রকল্প অনুমোদন দেয় মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউজিল্যান্ডে পরপর 3 দফায় শক্তিশালী ভূমিকম্পের পর উত্তর দ্বীপের উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি হলেও পরে তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। তবে ভূমিকম্পের পরেই এই অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মার্কিন গণমাধ্যম এপি জানায় সর্বশেষ ভূমিকম্পটি 8.1 মাত্রার ছিল। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি শহরে শত শত বাসিন্দারা উঁচু এলাকায় পৌঁছানোর চেষ্টার সময় বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। নিউজিল্যান্ডে 3 দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলেও ওয়েলিংটন এবং আশপাশের অন্যান্য এলাকায় সুনামির কোনো আশঙ্কা নেই, তাই নিরাপদেই আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ঠিক এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় তিনি জানান, নিরাপদে রয়েছেন তামিম মুশফিকরা। সূচি অনুযায়ী চলছে জাতীয় দলের মাঠে ফেরার অনুশীলন। নিউজিল্যান্ড সময়ের ভোর 2:27 নর্দার্ন আয়ারল্যান্ডের নিউজিল্যান্ডের ইস্ট কোস্টের দিকে, যেটা ক্রাইস্টচার্চ থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে, সেখানে একটা আর্থকোয়েক হয়েছে, তাও আবার সমুদ্রের গভীরে। তো সেখান থেকে এই আর্থকোয়েকের একটা সুনামি হওয়ার আশঙ্কা ছিল সেই সব জায়গায়। এইগুলো ছিল অ্যাকচুয়ালি ওই উত্তর অঞ্চলের কিছু কোস্টাল এরিয়াতে, এবং সেই কোস্টাল এরিয়াতেই এইটা সীমাবদ্ধতা ছিল, এবং তার ইম্প্যাক্ট আসলে এখানে আমরা যারা ক্রাইস্টচার্চে আছি বা নিউজিল্যান্ডের আরও যারা বাকি শহরগুলো বা অন্যান্য অঞ্চল আছে তাদের জন্য এটা কোনো ইম্প্যাক্ট ছিল না এটার। আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে ক্রাইস্টচার্চে যে আমাদের বাংলাদেশ দল, আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি, নিরাপদে আছি, এবং এই সুনামির কোনো ইম্প্যাক্ট আসলে আমাদের এখানে পড়েনি। এবং আমাদের যেভাবে আমাদের রুটিন যেটা ছিল, আমাদের প্রতিদিন যে আমাদের প্র্যাকটিসের রুটিন ছিল, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। আজকেও ছেলে আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।